ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ানা শো ওয়ান্স অ্যাগেইন। তো অনেক দিন পর আমি ফিরে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার আরেকটি নতুন ভ্রমণ গল্প। তো এবার আমি গিয়েছিলাম চায়ের দেশ শ্রীমঙ্গলে অর্থাৎ সিলেটে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভ্রমণটা শুরু করি। দিনটি ছিল শুক্রবার। আমরা সকাল 7টার দিকে ঢাকা উত্তরা থেকে বের হলাম। পূর্বাচল 300 ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে সিলেটের রাস্তায় উঠব। পূর্বাচল 300 ফিট রাস্তার এখন নামকরণ হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা অনেক সুন্দর এবং মডার্ন। অনেকেই এখানে ঘুরতে আসে এবং এমনকি রাতের বেলা এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। এই রাস্তাটা কিন্তু পাখির চোখে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু এখন সকালবেলা আমরা খুব দ্রুতই এর রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। 300 ফিট রাস্তা শেষে আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে সিলেটের রাস্তায় উঠতেই প্রায় 1 ঘন্টা লেগে গেল। অনেকেই বলেছিল সিলেট হাইওয়েটা ইদানিং খুব খারাপ হয়ে গেছে এবং ট্রাফিক অনেক বেশি। সকাল সকাল বের না হলে অনেক দেরি হয়ে যাবে শ্রীমঙ্গল পৌঁছাতে। ঢাকা থেকে শ্রীমঙ্গল দূরত্ব প্রায় 185 কিলোমিটার। আমাদের প্ল্যান ছিল সকাল সকাল বের হয়ে ভৈরবে উজানভাটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব। সেই হিসাবেই আমরা এগিয়ে চললাম, কিন্তু ভৈরব সেতু পর্যন্ত পৌঁছাতেই আমাদের 4 ঘন্টা লেগে গেল। এর অবশ্য একটা কারণ আছে। রাস্তা অনেক ভাঙা ছাড়াও মাধবদী, নরসিংদী এসব জায়গায় সকালবেলা রাস্তার উপর হাট বসে, তাই প্রত্যেক পয়েন্টেই এক্সট্রা সময় লাগে। তবে এই রাস্তায় যেতে যেতে দেখলাম নরসিংদী এবং মাধবদীতে রাস্তায় প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে। রাস্তায় পাশে মানুষ ছোট ছোট ঘর বানিয়ে কাঁঠাল ও অন্যান্য ফল বিক্রি করছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লটকন, কারণ নরসিংদী জেলার শিবপুর, রায়পুরা, মরজাল এসব এলাকায় লটকন খুব বেশি চাষ হয়, যা সারা দেশে সাপ্লাই করা হয়। আমরা যখন ভৈরব সেতুতে উঠলাম সেখানেই অনেক জ্যাম। গুগল ম্যাপ জানালো আমাদের কমপক্ষে 1 ঘন্টা লাগবেই এই ব্রিজ ক্রস করে উজানভাটি পৌঁছাতে। কিন্তু ব্রিজের উপর এভাবে কখনো দাঁড়ানো হয় না, তাই বাবা সুযোগ বুঝে গাড়ি থেকে নেমে নদীর ভিডিও করলো। এইটা হলো মেঘনা নদী, আমাদের দেশের 3টি প্রধান নদীর একটি। ব্রিজের উপর থেকে নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, নীল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। দেখো আমাদের গাড়িটা কিন্তু ব্রিজের উপর দাঁড়ানো এবং বাইরে অনেক গরম, তাই আমরা ভিতরেই বসে আছি। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আমরা 1টার একটু পরে রেস্টুরেন্টে পৌঁছালাম। সিলেট রোডে বেশ কিছু ভালো খাবার হোটেলই আছে, এর মধ্যে উজানভাটি রেস্টুরেন্টটা বেশ ভালো এবং পরিষ্কার। এটা ভৈরব ব্রিজ ক্রস করার কিছু পরেই ঢাকা সিলেট মহাসড়কের বাম দিকে পড়ে। যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমরা লাঞ্চ অর্ডার করলাম। এখানকার খাওয়া কিন্তু বেশ টেস্টি, অনেক রকমের খাবারেরই অপশন আছে। তবে তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের এবার ট্যুরে একজন স্পেশাল গেস্ট আছেন। তিনি হলেন আমার স্কুলের প্রিন্সিপাল কর্নেল আফসার আলী স্যার। খাওয়া শেষ করেই আমরা আবার চলতে শুরু করলাম। এখন রাস্তার ট্রাফিক একটু কম, কিন্তু রাস্তা অনেক ভাঙা, তাই আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। রাস্তার 2 পাশে অনেক ধান ভাঙানোর কারখানা। এখানে ধান সিদ্ধ করে রোদে শুকানো হয়। যেহেতু এখানে হঠাৎ বৃষ্টি হয়, তাই বড় বড় টুপরি দিয়ে ধান ঢেকে রাখার ব্যবস্থা আছে। এই টুপরিগুলো এত বড় যে আমরা 3-4 জন এর ভিতরে লুকিয়ে থাকতে পারবো। আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল শহরটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। তোমাদের জন্য একটা তথ্য, ঢাকা থেকে শ্রীমঙ্গল সড়ক পথে যেতে আমাদের 4টি জেলা পার করে যেতে হয়। সেগুলো হলো নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং শেষে মৌলভীবাজার। কি চমৎকার একটা সেতু!
এটি খোয়াই নদীর উপর অবস্থিত একটি সেতু, যেটা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অবস্থিত। আমাদের চলার পথে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চারদিকে সবুজ প্রকৃতি আরো সবুজ হয়ে উঠছে। প্রায় বিকাল হয়ে গিয়েছে। আমরা এখন শ্রীমঙ্গলের রাস্তায় ঢুকেছি। এই রাস্তাটা খুবই সুন্দর। পাহাড়ের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। সবুজ প্রকৃতির মধ্যে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলল চা বাগানের। রাস্তার দুই পাশে চমৎকার চা বাগান, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর সারিবদ্ধভাবে যে চা গাছগুলো লাগানো হয়েছে। আমাদের চলার পথে মাঝে মাঝে সূর্যমামাও কিন্তু উঁকি দিচ্ছে। মেঘ হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, এ যেন মেঘ বৃষ্টির খেলা। পাহাড়ের রাস্তা দিয়ে চলতে চলতে অনেক কিছুই চোখে পড়ছে। এক জায়গায় দেখলাম অনেক চা বাগানের কর্মীরা রাস্তার পাশে জড়ো হয়েছে। পরে বুঝলাম তারা একটা মন্দিরে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম শ্রীমঙ্গল পয়েন্টে। চায়ের দেশে স্বাগতম জানিয়ে চা তোলার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এক মণিপুরী নারী। যতবার শ্রীমঙ্গল আসি এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি না তুললে হয় না। চলো দেখি পাখির চোখে জায়গাটা দেখতে কেমন লাগে। বাহ, কি চমৎকার লাগছে, সুন্দর। চারিদিকে পাহাড় ঘেরা সবুজের মাঝে সাদা স্নিগ্ধ মায়া ভরা এক স্ট্যাচু। সুবহানাল্লাহ, খুব সুন্দর আমাদের এই চায়ের দেশ। ইস, আমি যদি পাখির মতো উড়ে সমস্ত শ্রীমঙ্গল ঘুরে বেড়াতে পারতাম। আমরা আর কিছুক্ষণের ভিতরেই আমাদের হোটেলে পৌঁছাবো। আমাদের সব মিলিয়ে সময় লেগে গেল প্রায় 10 ঘন্টা। যদিও ততটা ক্লান্ত হই নাই, কিন্তু ছোট বোন ইয়াফা খুব ক্লান্ত। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে সবাই হোটেলে পৌঁছেছি। একটু লং জার্নি হলেও সবাই সুস্থ আছি। আমাদের হোটেল হলো প্যারাগন, গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিট রাস্তায়। একটু ভিতরে ঢুকলেই চোখে পড়লো আমাদের হোটেল। হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে। হোটেলের ডেকোরেশন, ডিজাইন খুবই সুন্দর। হোটেলের গেটে ঢোকার পরেই কার পার্কিং। ভিতরে ঢুকেই চোখে পড়লো রিসেপশন। রিসেপশনের পিছনেই গ্লাসের বাইরে সুইমিং পুল, আর একপাশে একটা বেকারি শপ। এখানে কফি, কেক, পেস্ট্রি, জুস এগুলো সবই পাওয়া যাবে। এটা একটা 4 তারকা মানের হোটেল। এখানে কার পার্কিং, সুইমিং পুল, জিম, প্লেগ্রাউন্ড, স্পা সহ অনেক কিছুই আছে। বাবা রিসেপশনে ফর্মালিটিস করার ফাঁকে আমরা সুইমিং পুলটা এক নজর দেখে নিলাম। সুইমিং পুলের পাশে একটা ছোট টিলা, সেখানে চা গাছের কিছু চারা দেখা যাচ্ছে। এই টিলায় ওঠার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে। তবে সুইমিং পুলটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। এটা বেশ বড় এবং পাশেই বাচ্চাদের জন্য আলাদা পুল, একপাশে জাকুজি। অনেকেই সুইমিং পুলে ঝাপাঝাপি করছে। আমরা আগামীকালকে পুলে নামবো। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা রুমে চলে গেলাম। আমাদের রুমটাও খুব সুন্দর। আমরা হিল সাইড ভিউ রুম নিয়েছিলাম। রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দূরের পাহাড় চোখে পড়ে। এই হোটেলের পাশে একটি মসজিদ। একটু পরেই সূর্য ডুবে যাবে। একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে বের হলাম। এখন আর বৃষ্টি হচ্ছে না, তাই একটা অটোরিকশা নিয়ে বের হলাম। সন্ধ্যার পর শ্রীমঙ্গল শহরে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা আজ মণিপুরে আদিবাসী গ্রামে যাব, তারপর নীলকণ্ঠের চায়ের দোকানে। এখন আমরা ঘুরতে এসেছি মণিপুরি মার্কেটে। মণিপুরি গ্রামের পাশে আদি মণিপুরি মার্কেট। এখানে শপিং করার অনেক কিছুই আছে। চাইলেই তাঁতের শাড়ি, সালোয়ার কামিজ, শাল, বিছানার চাদর এগুলো কেনা যায় খুব কম দামে। এছাড়া এখানে বাঁশ, বেত, কাঠের তৈরি ঘরের আসবাবপত্র, খেলনা এগুলো পাওয়া যায়। হাতের কাজের এই আসবাবপত্রগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর।
এই মার্কেটটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এটা নীলকণ্ঠের টি কেবিনের খুব কাছেই অবস্থিত। তবে কেনাকাটার সময় কিন্তু একটু দরদাম করে কিনতে হবে। আমরা একটা মণিপুরি গ্রামে ঢুকলাম। আমাদের অটোরিকশা চালক আমাদের গাইড করে নিয়ে গেল। সেখানে মেয়েরা কাপড় বুনন করছে। কি সুন্দর ও নিখুঁত তাদের কাজ। রং বেরঙের সুতা ব্যবহার করে তৈরি করছে হাতে বানানো কাপড়। এই মেয়েটা গায়ের চাদর বুনন করছে। এভাবে কাপড় বুনন করা আমি প্রথমবার দেখলাম। বাংলাদেশে বিভিন্ন রকমের উপজাতিদের বাস, যেমন মারমা, চাকমা, ত্রিপুরা, গারো, মণিপুরি ইত্যাদি। এর মধ্যে শ্রীমঙ্গলে বাস করে মণিপুরি উপজাতি। তারা কাপড় বুনন ও বেতবাঁশ দিয়ে ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। মণিপুরি জনগণ, যারা মেইতেই নামেও পরিচিত, তারা তাদের অনন্য সংস্কৃতির জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে তাদের ভাষাও, যেটা হলো মেইতেলন। ঐতিহ্যবাহী পোশাক এবং রাস উৎসব ও লাইহারাবার মতো প্রাণবন্ত উৎসব। শ্রীমঙ্গল মণিপুরি সংস্কৃতি উপভোগ করার জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে প্রায়শই রামনগরের মতো মণিপুরি গ্রামগুলোতে ভ্রমণ করা হয়, যেখানে আপনি তাঁতের বুনন দেখতে পারেন এবং তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারেন। বুননের পাশাপাশি মণিপুরি জনগণ কৃষিকাজের সাথেও জড়িত। তাদের গ্রামে এবং আশেপাশে প্রায়শই ফলের গাছ এবং ধানের ক্ষেত পাওয়া যায়। আমরা তাদের তৈরি কিছু কাপড় কিনলাম। তারপর আরও কিছুক্ষণ তাদের সাথে সময় পার করে নীলকণ্ঠের চায়ের দোকানে পৌঁছালাম। এখন প্রায় রাত 10টা। তারপর এখানে কত ভিড়! শ্রীমঙ্গল আসলে নীলকণ্ঠের 7 রঙের চা না খেলে বা নীলকণ্ঠের চায়ের দোকানে একবার না আসলে অপূর্ণতা থেকে যায়। আমরা এর আগেও এখানে এসেছি, তবে এবার জায়গাটা অনেক গোছানো দেখছি। নীলকণ্ঠের চা কিন্তু শ্রীমঙ্গলে আরও কয়েকটা জায়গায় চোখে পড়ে, তবে আদি নীলকণ্ঠ আসল দোকান। সাত রং চা নামকরণের কারণ হলো এটি 7টি ভিন্ন রঙের স্তরে তৈরি করা হয়। প্রতিটি স্তর একটি ভিন্ন স্বাদ এবং উপাদান দিয়ে তৈরি, যা চা পানের অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তোলে। এই চা আবিষ্কার করেছেন রমেশ রামগৌড়ী, যিনি শ্রীমঙ্গলের নীলকণ্ঠ টি কেবিনের মালিক। তিনি 2002 সালে প্রথম 2 রঙের চা তৈরি করেন এবং ধীরে ধীরে এটিকে 7 রঙে উন্নীত করেন। নীলকণ্ঠ টি কেবিন শ্রীমঙ্গলের একটি জনপ্রিয় স্থান। এবার দেখলাম এখানে 8 রঙের চাও পাওয়া যায়। লেয়ার বাই লেয়ার চায়ের এই সৃষ্টি একটা অদ্ভুত ব্যাপার। এটার নিশ্চয়ই একটি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। কাল সকালে আবার বের হব অন্যদিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।